একই সাথে রয়েছি দুজন, একই ডোরে না, এটা কোনোভাবেই সম্ভব হতে পারে না। আমাদের সিস্টেমের কাজ বন্ধ হয়ে যাচ্ছে কেন? এটা কোনোভাবেই পসিবল না। আমাদের সিকিউরিটি সিস্টেম এমন সমস্যা কখনোই দেখা দেয় না। শিহাব খুব চিন্তায় পড়ে গেল। শিহাব কম্পিউটারে কাজ করছিল, হঠাৎ করেই কাজ করা বন্ধ করে দিয়েছে। কি মনে হচ্ছে শিহাব একা শুধু কম্পিউটারে বসে আছে? না, শিহাবের আশেপাশে আরো 50 জনের মতো কম্পিউটার নিয়ে দেশের ওয়েবসাইট নিরাপত্তা দিতে ব্যস্ত। আন্ডারগ্রাউন্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট দেশের একমাত্র সংস্থা যাকে সরকার গোপনে পরিচালনা করে আসছে। দেশের যত রকম নিরাপত্তা আছে সবকিছুই এই সংস্থার মাধ্যমে পরিচালিত হচ্ছে। সেখানে একটা কম্পিউটার কাজ করা বন্ধ করে দিলে সেটা স্বাভাবিক কোনো বিষয় নয়। শিহাব দ্রুত হাসান সাহেবের কেবিনে চলে যায়। হাসান সাহেব ইউআইডি ডিপার্টমেন্টের প্রধান। স্যার, আমার কম্পিউটার হ্যাক করা হয়েছে, কোনো কাজই করতে পারছি না। হাসান সাহেব শিহাবের কথায় চমকে উঠলেন। তুমি কি বলছো শিহাব? এটা কিভাবে হতে পারে? একটা কম্পিউটারের প্রবলেম হওয়া মানে খুব বড় সমস্যা। আমাদের তো এমন হওয়ার কথা নয়। দেশের সমস্ত তথ্য আমাদের কাছে রয়েছে। আমাদের পিছনে তো সীমাহীন হ্যাকার গ্রুপ লেগে আছে। যে কোনো সময়ে তারা সব তথ্য পেয়ে যেতে পারে। চলো দ্রুত দেখি কি হয়েছে। হাসান সাহেব শিহাবকে নিয়ে হল রুমে আসে, কিন্তু এসে যা দেখে সেটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ইউআইডি টিমের সবার কম্পিউটারেরই একই অবস্থা। সবকিছু কাজ করা বন্ধ করে দিয়েছে, এমনকি তাদের সব ডেটা অন্য কোথাও ট্রান্সফার হওয়া শুরু হয়ে গিয়েছে। এটা দেখে হাসান সাহেবের অজ্ঞান হয়ে যাবার পালা। যেটা ভেবেছিল ঠিক সেটাই হলো। একটা হ্যাকার গ্রুপ সবগুলো কম্পিউটার হ্যাক করে তথ্য নিয়ে নিচ্ছে। সবার মাথায় বাজ পড়তে লাগলো। অফিসার্স, আপনারা সবাই কি করছেন? এখানে আমাদের সবকিছু হ্যাক হয়ে যাচ্ছে আর আপনারা সবাই কিছুই করতে পারছেন না। হাত গুটিয়ে সবাই বসে আছেন। দেশের তো খুব বড় সর্বনাশ হয়ে যাবে। সরি স্যার, আমাদের কিছু করার নাই। এদের টিমটা অনেক বড়। আমাদের কাছে বাইরেদের কম্পিউটারগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে। এখন আমাদের সবকিছু ওদের হাতের মধ্যে। আমাদের আর কিছু করার নাই। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। না, এটা কোনোভাবেই হতে পারে না। আমরা এক্ষুনি মাহফুজকে চাই। মাহফুজের ওপর আমার পুরোপুরি বিশ্বাস আছে। তুই আমাদের সবকিছু ঠিক করে দিতে পারবে। আমাদের সংস্থার জন্য মাহফুজ একাই পুরো একটা টিমের মতো। শিহাব, আমি এক্ষুনি মাহফুজকে এখানে দেখতে চাই। ওকে স্যার। শিহাব তাড়াতাড়ি করে মাহফুজকে ফোন করে, তারপর সেখানের সবকিছু খুলে বলে। মাহফুজ, তুই তাড়াতাড়ি এখানে চলে আয়। আমি জানি তুই আমাদের টিমের সমান। এখানে না আসলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মাহফুজ কথা বলা শেষ করে অফিসের দিকে রওনা দেয়। একটু পরেই পৌঁছে যায়। রিসিভ করার জন্য আগে থেকেই হাসান সাহেবের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাকিব দাঁড়িয়েছিল। রাকিব, এখানে কি হয়েছে আমাকে বলো তো। বস, এখানে আমরা কাজ করতেছিলাম। হঠাৎ করে একদল হ্যাকার আমাদের সিস্টেমগুলো হ্যাক করে ফেলে। আমরা তাদের আইপি অ্যাড্রেস হ্যাক করার চেষ্টা করলাম, কিন্তু সেখানে প্রচুর আইপি অ্যাড্রেস দেখলাম যা এখন হ্যাক করা সম্ভব নয়। ওকে, চলো কি হয়েছে দেখে নেই। দুজন মিলে ভিতরে যেতেই হাসান সাহেব মাহফুজের কাছে চলে আসে। মাহফুজ, তাড়াতাড়ি আসো। এখন মাত্র তুমি আমাদের ভরসা। সবকিছু তো আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে। এদের হ্যাকিং কোডগুলো কিছুই বুঝতে পারছি না। ওকে, কোনো চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। আমার সামনের কম্পিউটারটাই বসে পড়লাম। হ্যাকার গ্রুপের কোডগুলো খুবই সিক্রেট। মনে হয় অনেকদিন ধরেই আমাদেরকে হ্যাক করার চেষ্টা করছে। সবগুলো কম্পিউটারের দিকে চোখটা বুলিয়ে নিলাম। গ্রুপটার দুর্বল জায়গা খোঁজ করতে লাগলাম। পিছনের বড় স্ক্রিনটার দিকে তাকিয়ে ওদের কোনো একটা দুর্বল কোড খুঁজে বের করার চেষ্টা করতে থাকলাম। কিন্তু অন্যদিকে হাসান সাহেব মাহফুজের কাজ দেখে খুবই বিরক্ত হলো। মাহফুজ, তুমি এটা কি শুরু করেছো? যেখানে আমরা সবাই পড়ে আছি যে কিভাবে সবকিছু ঠিক করবো, সেখানে তুমি কোনো কাজ না করে একদিকে তাকিয়ে আছো। হাসান সাহেবের কথায় কোনো রেসপন্স দেয় না, নিজের মতো কাজ করে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পরে হুট করেই কম্পিউটারে বসে যায়। এই শিহাব, এক গ্লাস ঠান্ডা মিল্ক শেক নিয়ে আয় তো। হ্যাঁ, তুই ওয়েট কর, আমি এক্ষুনি নিয়ে আসছি। মাহফুজ নিজে কাজে বসে যায়।
কম্পিউটারের দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দেয়, কারণ হ্যাকারদের দুর্বল আইপি পেয়ে গেছে। মাহফুজ পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করে কম্পিউটারে প্লাগ ইন করে দেয়, আর কয়েক সেকেন্ড পরেই পুরো টিমের কম্পিউটারগুলো স্ক্রিন হঠাৎ কালো হয়ে গেল। এটা দেখে তো হাসান সাহেবের তো পায়ের নিচ থেকে মাটি সরে গেল। চোখ বড় বড় করে কম্পিউটারের দিকে তাকিয়ে আছেন। তাহলে কি সব শেষ হয়ে গেল? এতদিনের পরিশ্রম সব কেড়ে নিল কোনো হ্যাকার গ্রুপ এসে? মাহফুজ, আমার সব শেষ হয়ে গেল। তাহলে কি এখানে তোমাকে ঘোড়ার ঘাস কাটার জন্য নিয়ে আসছে? জাস্ট স্টপ ইট। কিছু করতে পারলে না? তুমি বলে এত কিছু পারো, আজকে কি দেখালে? এটা তার প্রমাণ আমার এতদিনের পরিশ্রম এক নিমিষে শেষ হয়ে গেল। চুপ করে চেয়ারে বসে আছি আর মস্কে মস্কে হাসছি। হঠাৎ করেই চেয়ার থেকে উঠে দাঁড়ালাম, আর তখনই সবাই আনন্দে চিৎকার করে উঠল। হাসান স্যার, আমাদের কম্পিউটারগুলো অন হয়ে গেছে। সব তথ্য আবার ব্যাক হতে শুরু করেছে। হ্যাকারদের কাছেও কোনো কপি ফাইল যেতে পারে নাই। আবার সব কিছু ঠিক হয়ে গেছে। হাসান সাহেব মাহফুজের দিকে অবাক হয়ে তাকালো। মাহফুজও মুচকে একটা হাসি দিয়ে বসে পড়ল। কিন্তু এটা কিভাবে সম্ভব? মাহফুজ, তুমি এটা কিভাবে সম্ভব করলে? যেখানে হ্যাকাররা আমাদের সবকিছু তাদের নিজেদের আয়ত্তে নিয়ে নিয়েছিল, সেখানে কি করে সবকিছু ঠিক করলে? কেন স্যার, সবকিছু ঠিক করা খুব কঠিন কাজ? আপনার চিন্তিত হওয়ার কারণ তো আমি বুঝতেই পারছি, কিন্তু সব কিছুই যদি এত তাড়াতাড়ি করলে হয়ে যেত, তাহলে এই পৃথিবীতে সবাই সফল হয়ে যেত। দেখুন স্যার, আমি প্রথমে ওদের হ্যাকিং কোডগুলো দেখেই বুঝে গিয়েছিলাম ওদেরকে এখন হ্যাক করে ফেলা পসিবল না, কারণ এতে অনেক সময় চলে যাবে আর সাথে আমাদের তথ্যগুলো। তাই প্রথমে ওদের দুর্বল কোডগুলোর দিকে নজর দিলাম, যাতে করে সেটা ধরেই ওদের ঘায়েল করতে পারি। অবশেষে পেয়েও গেলাম। তখন পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করলাম, যেখানে আমার তৈরি করা একটা ভাইরাস ছিল। সো পেন ড্রাইভ প্লাগ ইন করতেই ভাইরাসটা তাদের কাছে চলে যায়। ওদের সিস্টেম ভাইরাসের কারণে নষ্ট হয়ে তথ্যগুলো আবার আমাদের কাছেই ব্যাক করলো। জাস্ট সিম্পল। হাসান সাহেব মাহফুজকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলেন। মাহফুজ, তুমি আমাকে মাফ করে দাও। তোমাকে তখন অনেক খারাপ কথা বলেছি, আসলে মাথা কাজ করছিল না তখন। আরে না, আমি কিছু মনে করি নাই। আমি বুঝতে পারছি আপনার অবস্থা। মাহফুজ বস, এই যে আপনার কোল্ড মিল্ক শেক। আরে এটা হাসান স্যারকে দাও, আমার জন্য নিয়ে আসতে বলেনি তো। হাসান স্যারের জন্য মানে? হ্যাঁ স্যার, যেভাবে রাগ করেছিলেন তাতে তো মাথায় মনে হয় আগুন জ্বলছে। কোল্ড মিল্কশেক খেয়ে নিন, মাথাটা ঠান্ডা হয়ে যাবে। মাহফুজের কথা শুনে সবাই হেসে দেয়, আর হাসান সাহেবও হাসতে হাসতে মিল্কশেকটা হাতে নেয়। হ্যাঁ স্যার, যেভাবে রাগ করেছিলেন তাতে তো মাথায় মনে হয় আগুন জ্বলছে। কোল্ড মিল্কশেক খেলে মাথা ঠান্ডা হবে। মাহফুজের কথা শুনে সবাই হেসে দেয়, আর হাসান সাহেবও হাসতে হাসতে মিল্কশেকটা হাতে নেয়। তো স্যার, আমার কাজ তো শেষ হয়ে গিয়েছে। আমি এবার বাসায় চলে যাব। আজকে মনে করলাম একটু বেশি করে ঘুমিয়ে নেব, কিন্তু এই ঘটনা শুনে আর শুয়ে থাকতে পারলাম না। তাছাড়া দেশের বাইরে থেকে এসে বাবা মায়ের সাথে সময় কাটাতেও পারিনি। ও, সেটা এমনি বললেই পারতে, এত কিছু বলার দরকার ছিল না। তুমি সব দিক থেকেই স্বাধীন, যেটাই করবে না কেন আমরা সবসময় সাপোর্ট দেব। যাও, বাসায় চলে যাও। ওকে স্যার, প্রয়োজন হলে আবার ডাক দেবেন। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। তারপর সবার থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিলাম। অফিসে আসার আগে আম্মু বলেছিল যে বিরিয়ানি রান্না করেছে, তাই পেটের ভিতরে ইঁদুর লাফালাফি করছে। কিছুদিন পরে মাহফুজ বাসায় এসে যায়। দরজায় কলিং বেল দিতেই দরজা খুলে যায়। মাহফুজ তাকিয়ে দেখে সামনে নিশি দাঁড়িয়ে আছে। নিশি মাহফুজের ছোট বোন। কিরে বাদর, তোর কি কাজ শেষ হলো? হ্যাঁ, কাজ তো শেষ হয়েছে, বাট আমাকে এই বাদর বলা বন্ধ করবি কবে? বলতে পারবি আমাকে? হ্যাঁ ভাইয়া, বন্ধ করতে পারবো। অনেক ভেবে দেখলাম, বুঝলি। তুই মরে যাওয়ার পরে বন্ধ করবো। ওরে পেতনি মায়া, তোরে আজ খাইছি। মাহফুজ নিশিকে তাড়া করল। নিশি অনেক দৌড়ে হাঁপিয়ে গেছে। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে মায়ের পিছনে গিয়ে লুকালো।
এই তোমার বাদর ছেলেকে থামাও, আমাকে মারতে আসছে, আমি কিছুই করি নাই কিন্তু। হ্যাঁ হয়েছে, তুই যদি কিছু না করিস তাহলে মাহবুজ তোকে তাড়া করার কোনো প্রশ্নই আসে না। তুই নিশ্চয়ই ওকে কিছু বলেছিস। না আম্মু, তওবা তওবা, এই বাদরটাকে আমি কিছুই বলি নাই, শুধু শুধু আমাকে তাড়া করছে। আম্মু, এই যে কেবল বান্দর পোলা বললো আমাকে, আমি কোন দিক থেকে বান্দরের মতো দেখতে তুমি বলো? এই তোদের যা ইচ্ছা হয় তাই কর, আমি আজকে নিশিকে রক্ষা করছি না। মাহফুজ, তুই ওকে নিয়ে যা তো। এই তো সুযোগ আজকে পাইছি। শয়তানি একটা হাসি দিয়ে নিশিকে নিয়ে সোফা রুমে চলে আসলাম। ওই পেতনি, এবার আমার থেকে তোকে কে বাঁচাবে? দেখো ভাইয়া, এখন আর মারামারি করবো না, তুমি না আমার ভালো ভাইয়া, এখন এসব আর ভালো লাগছে না। তুমি কতদিন পরে আসলে, মিষ্টি কোনো কথা না বলে মারছো আমাকে। ও সরি, মানে একটু বেশি করে ফেলেছি। তো বল, তোর দিনকাল কেমন কাটছে? এতদিন ভালো কাটছিল না, বাট এখন থেকে ভালো কাটবে। তুমি না থাকলে কেমন একা একা লাগে ভাইয়া, মনে একটু টিকতে চায় না। আচ্ছা, এখন থেকে তোর মনকে টিকিয়ে রাখবো। আর হচ্ছে তোর সেই চকলেট আইসক্রিমগুলো এখন থেকে দেখতে পারবে। তো এখন খুশি তো? আমি খুব খুশি ভাইয়া। তোমার আজকে একটা ছোট্ট আবদার করব তোমার কাছে, আমার আবদারটা পূরণ করবে ভাইয়া প্লিজ? হ্যাঁ বল, কি আবদার, আমি পূরণ করে দেব। ভাইয়া আজকে আমাকে কলেজে নিয়ে চলো, অনেক দিন হলো তোমার সাথে যাই না। আচ্ছা তুই খাওয়া দাওয়া করে রেডি হয়ে নে, আমি তোকে নিয়ে যাচ্ছি। একটু পর নিশি রেডি হয়ে আসে, ওকে নিয়ে কলেজের দিকে রওনা দিলাম। কলেজটা বেশি দূরে না, তাই যেতে আর দেরি হলো না। কলেজে ঢুকেই দেখি একটা বড় বিল্ডিং এর পাশে লোকজন জড়ো হয়ে আছে, আর সবাই উপরের দিকে তাকিয়ে হাই হুতাশ করছে। আমি তাড়াতাড়ি নিশিকে নিয়ে সেখানে গেলাম এবং উপরের দিকে তাকাতেই কলিজার পানি শুকিয়ে গিয়েছে। একটা মেয়ে বিল্ডিং এর শেষ মাথায় দাঁড়িয়ে আছে, সবাই বলছে সুইসাইড করার জন্য গিয়েছে। নিশি মেয়েটাকে দেখে কেঁদে ফেলে। ভাইয়া তুমি সীমাকে বাঁচিয়ে দাও, সীমা আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। সীমা আত্মহত্যা করলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না ভাইয়া। সীমা কোনো কারণ ছাড়া এরকম করতেই পারে না, প্লিজ তুমি ওকে বাঁচিয়ে নাও। নিশির কথা শুনে আমার আর মন টেকলো না। নিশিকে দাঁড় করিয়ে রেখে দৌড়ে বিল্ডিং এ উঠতে লাগলাম। নিচের লোকেরা বারবার সীমাকে নেমে আসতে বলছে আর পিছিয়ে যেতে বলছে, কিন্তু সীমা কোনো কথা শুনছে না। এদিকে মাহফুজ লিফট দিয়ে অল্প সময়ের মধ্যেই ছাদে পৌঁছে যায়। মাহফুজের পায়ের শব্দ পেয়ে সীমা পিছনে ফিরে তাকায়। এই কে আপনি? এখানে কি জন্য এসেছেন? চলে যান এখান থেকে, আমি আর নিজেকে বাঁচিয়ে রাখতে চাই না। এখান থেকে এক্ষুনি চলে না গেলে আমি ঝাঁপ দিয়ে দিব। এই পাগলি মেয়ে, দেখো এরকম করো না তো। তুমি আমাকে বলো কি হয়েছে, আমি তোমার সমস্যা ঠিক করে দেব। দেখো তুমি ভুল পথে আগাচ্ছ, এটা তোমার আসল পথ নয়। তোমার সামনে আরো কত কত উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। তাছাড়া তোমার বেস্ট ফ্রেন্ড নিশি তোমার জন্য নিচে কান্না করছে। দেখো তুমি এই কাজটা করলে নিশি খুব কষ্ট পাবে। কথা বলতে বলতে সীমার দিকে এগোতে থাকলাম। আমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আছে, এ কথা আপনাকে কে বললো? আমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ কিছুক্ষণের মধ্যে নেটে ছড়িয়ে যাবে, যা আমার জীবনে কলঙ্ক বয়ে আনবে। তাছাড়া কিছুই না। আর আমার শরীরের ভিডিও নেটে ছাড়ার আগেই নিজেকে শেষ করে ফেলবো, যাতে আমার বাকিটা জীবনে কালো ছায়া না নেমে আসে। কথাগুলো বলেই মেয়েটা ছাদ থেকে ঝাঁপ দেয় আর নিচে থাকা লোকজনের হুঁশ উড়ে যায়। কিন্তু মেয়েটা ছাদ থেকে পড়ে না, তার আগেই মাহফুজ মেয়েটাকে ধরে ফেলে। মাহফুজকে এলো পাথারি মারতে থাকে। এই তুই আমাকে বাঁচালি কেন? আমাকে ছেড়ে দে বলছি। এই জীবন আমি আর রাখবো না, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। অনেক কষ্ট করে সীমাকে শান্ত করলাম। এই পাগলি মেয়ে, আগে শান্ত হও। আমি তোমাকে কথা দিলাম তোমার সব কিছু ঠিক করে দেব। আপনি আমার সব কিছু কিভাবে ঠিক করবেন? হ্যাঁ, এতক্ষণে মনে হয় আমার নগ্ন ভিডিও পর্ন সাইটে চলে গেছে।
ফেসবুক সহ আরো সব জায়গায় চলে গেছে। এখন লোকজন আমাকে দেখবে আর খারাপ নজরে দেখবে। আমি বেঁচে থাকলেও প্রতি মুহূর্তে মৃত্যুর স্বাদ ভোগ করব। মেয়েটার কথা শুনে কথা বলার ভাষা হারিয়ে ফেললাম। এই মেয়ের নগ্ন শরীরের ভিডিও আবার কে রেকর্ড করে নেট দুনিয়ায় ছেড়ে দিবে? কার এত বড় সাহস যে সীমার সাথে এরকম করবে? তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আচ্ছা সীমা, সব কিছু আমাকে খুলে বলো, আমি তোমার জন্য সব কিছু করতে রাজি আছি। সীমা কথাগুলো বলতে যাবে, ঠিক তখনই নিশি এসে সীমাকে জড়িয়ে ধরে। তারপর হঠাৎ করে সীমাকে কষে একটা থাপ্পড় মেরে দেয়। সীমা তো কোনো কথা বলছে না, একভাবে নিশির দিকে তাকিয়ে আছে। এই কুত্তা হারামি, তোর এত বড় সাহস কে দিয়েছে? হ্যাঁ, তুই নিজের জীবনকে একেবারে তুচ্ছ মনে করিস না? ওই তোকে ছাড়া আমি কিভাবে বেঁচে থাকবো বলতো? সরি রে, আমি আর এরকম করব না। সীমা নিশিকে পাশে ঠেলে বসিয়ে দেয়। মাহফুজ ভাইয়া, একবার আমার সুসাইড করার পিছনের কারণ শুনেন। আমাদের কলেজের একটা ছেলে, যেই কলেজের নেতা, ওর নাম তামিম। বড় বড় পার্টির সাথে ওর হাত আছে। বেশ কয়েকদিন ধরে আমার পিছনে ছুটেছে আর প্রেমের প্রস্তাবও দিয়েছে, কিন্তু আমি সরাসরি না করে দিয়েছি। কিন্তু ভাইয়া, ওই তামিম থেমে থাকে নাই। আমাদের প্রথম সময় খারাপ চোখে দেখতো, খারাপ কাজ করার ইঙ্গিত দিত। এভাবে আস্তে আস্তে তামিমের প্রতি আমার ঘৃণা হয়ে যায়। একদিন অসহ্য হয়ে ওরে চর মেরে দিই, আর সেটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়ায়। আজকে কলেজে আসার পরে তামিম আমার সামনে এসে দাঁড়ায় আর ওর ফোনটা বের করে একটা ভিডিও প্লে করে। সেটা দেখে আমি তো প্রায় জ্ঞান হারানোর জোগাড়, কারণ সেটা আমার নগ্ন দেহের ভিডিও ছিল। আমি যখন মেয়েদের কমন রুমে গিয়ে কাপড় চেঞ্জ করছিলাম, তখন কেমন করে যেন তামিম সেটা রেকর্ড করে নেয় আর আমাকে বলেছে ভিডিওটা নেটে ছেড়ে দিবে। সীমার কথা শুনে মাথায় আগুন উঠে গেল। এই নিশি, এই তামিমটা কে রে? আমাকে একটু দেখা। নিশি মাহফুজের দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়, কারণ মাহফুজের চোখ মুখ রাগে লাল টক টক হয়ে গেছে। নিশি ভয়ে বলতে লাগলো, চলো ভাইয়া, তোমাকে নিয়ে যাচ্ছি। নিশি মাহফুজকে নিয়ে কলেজের ক্যাম্পাসে যায়, কিন্তু তামিমকে কোথাও দেখতে পায় না। শুধু তামিমের দলের কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে। নিশি ওদেরকেই দেখিয়ে দেয়। মাহফুজ দৌড়ে গিয়ে একটা ছেলের কলার চেপে ধরে। এই তামিমের চামচা, বল তামিম কোথায়? আরে তুই কে, আর আমাকে এভাবে ধরলি কেন? তুই কি জানিস না যে আমি কে? ছেলেটাকে কয়েক তরফা মার বসিয়ে দিলাম, সাথে সাথে নাক ফেটে রক্ত পড়তে লাগলো। এই তামিমের চামচা, তাড়াতাড়ি বল তামিম কোথায়, না হলে এখানেই পুঁতে রেখে দেব। মাহফুজের কথা শুনে বাকিরা মারতে চলে আসে, কিন্তু মাহফুজ সবাইকে মেরে মাটিতে শুইয়ে দেয়। তারপর আবার ছেলেটার কলার ধরে। এই কাহিনী দেখে কলেজের সবাই চারপাশে জড়ো হয়ে গেছে আর মাহফুজকে সাপোর্ট করছে। এই চামচা, তামিম কোথায় তাই বল। বলছি আমাকে আর মেরো না প্লিজ। একটু আগে তামিম ওর বাসায় গেছে, কি বলে একটা ভিডিও নেটে আপলোড দেবে, তাই চলে গেছে। ছেলেটার কথা শুনে আরো কয়েক ঘা বসিয়ে দিলাম। জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল, কিন্তু মাথায় তো তামিমের বিষয়টা ঘোরপাক খাচ্ছে। এখনই ওর ফোনটা হ্যাক করে ভিডিওটা ডিলিট করতে হবে। তামিমের চার্জার থেকে তামিমের ফোন নাম্বারটা নিলাম। এই নিশি, গাড়ি থেকে ল্যাপটপ নিয়ে আয়। নিশি দৌড়ে গিয়ে ল্যাপটপ নিয়ে চলে আসে। আর একটু দেরি না করে ল্যাপটপ নিয়ে বসে পড়লাম, কারণ তামিমের ফোনটাকে হ্যাক করতে হবে, না হলে সীমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সীমার দিকে তাকিয়ে দেখি ভয়ে কুকড়ে আছে। এই পাগলি, ভয় পাস না, ওর অবস্থা আমি এক্ষুনি খারাপ করছি। কিছুক্ষণের মধ্যেই মাহফুজ তামিমের ফোনের আইপি অ্যাড্রেস হ্যাক করে ফেলে। তারপর পুরো ফোনটাকে নিজের কবজায় নিয়ে আসে। সীমা নিজের হাত দিয়ে সেই ভিডিও ডিলিট করে। সীমা একটা শান্তির হাসি দেয় ভিডিওটা ডিলিট করে। মাহফুজ তামিমের আইপির মাধ্যমে ওর লোকেশনটাও জেনে নেয়। তারপর নিশি আর সীমাকে নিয়ে সেখানে চলে যায়। মাহফুজের মাথায় আগুন জ্বলছে, তাই খুব দ্রুত তামিমের বাসায় চলে যায়।
সেখানেও কিছু ছেলের সাথে একতরফা মারামারি করতে হয়। এসব দেখে আশেপাশের লোকজন চলে এসেছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। মাহফুজ সবাইকে মেরে তামিমের ঘরে চলে যায়। তামিমের ঘরে যেতেই দেখি তামিম ফোন নিয়ে ঘাটাঘাটি করছে। মুস্কি একটা হাসি দিলাম। কে রে তামিম, তোর ফোনে কাজ করছে না? সরি রে, আসলে তোর ফোনটা আমার দখলে, তাই তোকে বলতে আসলাম। আর হ্যাঁ, ওই ভিডিওটা ডিলিট করে দিয়েছে, আর এখন আর সীমা মেয়েটার ক্ষতি করতে পারবে না। ওই কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার ঘরে এসে আমার কাছে পাল্টি কথা বলছিস? তোকে আজকে এখানে জ্যান্ত কবর দেব। তামিম একটা ছুরি নিয়ে চলে আসে মাহফুজের কাছে। আসতেই কিছু বুঝে ওঠার আগেই মাটিতে পড়ে যায়। কিরে, আরো মার খাবি নাকি? বলেই আরো মারলাম। তারপর চুল ধরে টেনে বাইরে নিয়ে আসলাম, সামনে থাকা লোকজনের সামনে ফেলে দিলাম। এলাকার সবাই মাহফুজের এই কাজ দেখে হাতে তালি দিয়ে উঠল। মাহফুজ এটা দেখে অনেক অবাক হয়ে যায়। হঠাৎ একজন মহিলা এগিয়ে আসে, তারপর মাহফুজের মুখে মায়ের স্নেহ ঢেলে দেয়। জানো বাবা, তোমার আজকের এই কাজে আমরা খুব খুশি হয়েছি। এই শয়তান আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, কিন্তু মেয়েটা গ্রহণ না করায় নগ্ন ভিডিও নিয়ে নেটে ছেড়ে দেয়, যার কারণে আমার মেয়েটা আত্মহত্যা করে নেয়। বলেই খুব কান্না করতে থাকে। মহিলাকে শান্ত করে, আন্টি, আমি যতক্ষণ এই এলাকায় আছি একটা ক্রাইমও হতে দিব না, আর কোনো মেয়ের নগ্ন ভিডিও পোস্ট হবে না। সবাই নিশ্চিন্তে থাকুন। নিশিদের কলেজে নামিয়ে দিয়ে তামিমকে নিয়ে অফিসে চলে গেলাম, তারপর পুলিশের হাতে দিয়ে দিলাম। হাসান সাহেব দূর থেকে মাহফুজকে দেখতে পেয়ে এগিয়ে আসেন। কি মাহফুজ, হঠাৎ এখানে অফিসে চলে আসলে যে? কোন সমস্যা হচ্ছে কি? হ্যাঁ স্যার, দেশে আজকাল মেয়েদের আত্মহত্যার পরিমাণ বেড়ে গিয়েছে। তার সূক্ষ্ম একটা কারণ হলো কিছু মেয়ে বকাটে ছেলেদের প্রেমের প্রস্তাব রিজেক্ট করে দেওয়া, আর যার পরেই মেয়েরা আত্মহত্যার দিকে ঝুঁকে যাচ্ছে। তোমার কথা ঠিক বুঝলাম না, একটু ক্লিয়ার করে তো। স্যার, কিছু বকাটে ছেলে আছে যারা মেয়েদের প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু মেয়েগুলো তাদের পাত্তা দেয় না। এক পর্যায়ে ছেলেগুলো মেয়েদের গোপন ভিডিও করে নেট পর্ন সাইটগুলোতে সমাজে ছড়িয়ে দেয়, যার কারণে মেয়েরা আত্মহত্যা করছে। স্যার, এগুলো আমাদেরকেই পদক্ষেপ নিয়ে ঠিক করতে হবে। ওকে, তুমি কাজ করো, আমি তোমার সব দিক থেকে সাপোর্ট করব। স্যারের কথা শুনে অনেক খুশি হলাম। আজকে থেকেই পর্ন ওয়েবসাইটগুলো হ্যাক করে বিলীন করে দেব, যাতে 18+ ভিডিওর জন্য কারো জীবন নষ্ট না হয়। আর কিছুক্ষণ পর অফিস থেকে বাসায় চলে গেলাম। এদের সাথে মারপিট করার পর বেশ ক্লান্ত লাগছে, তাই বাড়িতে এসেই ঘুমিয়ে পড়লাম। বিকেলের দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর বাইরে থেকে একটু ঘুরে আসলাম। সন্ধ্যার পরে বাসায় এসে হালকা কিছু নাস্তা করে নিলাম। এখন প্রথমে একটা কাজ হলো নাসিমকে কল দিতে হবে। ওর সাথে কথা না বলে এগোতে পারবো না, কারণ আমি যে সাইটগুলোকে হ্যাক করব সেগুলোর জন্য কারোর তো সাহায্য লাগবে। কারণ নাসিম হলো আমার পরে হ্যাকার জগতে বাস করে। নাসিম এখন নেটে অ্যাক্টিভ আছে, তাই আর দেরি না করে নাসিমকে ফোন করলাম। হ্যালো ভাইয়া, কেমন আছেন আপনি? এই তো নাসিম, আমি খুব ভালো আছি। তোমার কি অবস্থা? ভাই, এই তো দিন চলে যাচ্ছে। তো এতদিন পরে হঠাৎ আমাকে ফোন করলেন যে, কোনো জরুরি বিষয় আছে নাকি? হ্যাঁ নাসিম, একটা জরুরি বিষয় আছে। আমাদের কিছু 18+ সাইট হ্যাক করতে হবে, না হলে আমাদের যুবক সমাজ ধ্বংস হয়ে যাবে। এই তো আজকেও একটা মেয়েকে বাঁচিয়ে নিলাম। মেয়েটার ভিডিও একটা ছেলে 18+ সাইটে আপলোড করতে যাচ্ছিল, তখনই আমি তার ফোনটা হ্যাক করে ভিডিওটা ডিলিট করলাম। ভাই, আপনি একদম ঠিক কথা বলেছেন। আজকাল এইসব জিনিসের কারণে মেয়েদের সংকীর্ণ অবস্থা, তাদের জীবন হুমকির মুখে পড়েছে। কিছু বকাটে ছেলেরা মেয়েদেরকে উত্ত্যক্ত করে খারাপ কাজের ইঙ্গিত দেয়, তারপর মেয়েরা রাজি না হলে তাদের গোপন ভিডিও আপলোড করে দেয়। এই জন্য বেশ কিছুদিন ধরে মেয়েদের আত্মহত্যার প্রবণতাও বেড়ে গেছে। সো আজকে থেকে আমি প্ল্যান করেছি যে ওই পর্নো সাইটগুলোকে হ্যাক করব, যাতে করে কেউ আর পর্নো সাইটে ঢুকে অকাজ না করতে পারে, আবার পর্নের প্রতি আসক্তও না হয়। তাই তোমার সাথে গ্রুপ আর সাইটগুলোকে হ্যাক করব। তুমি রাজি তো আমার সাথে কাজটা করতে? আরে ভাই, এটা আবার বলা লাগে নাকি?
আমি আপনার সাথে কাজ করলে নিজেকে ধন্য মনে করি। যেহেতু আপনি নিজেই আমাকে কাজের জন্য বলেছেন, আমি কি আর না করতে পারি নাকি? গুড বয়, এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে। আচ্ছা, তাহলে আমরা এখন থেকেই একটা সাইট হ্যাক করতে লাগবো। আমি যে ছেলেটার ফোন হ্যাক করেছিলাম সেখান থেকে একটা সাইট পেয়েছি, আজকে সেটাই হ্যাক করব। নাসিম মাহফুজের কথায় সম্মতি জানায়। তারপর দুজন মিলে হ্যাক করতে লেগে যায়। বেশ কিছুক্ষণ পর দুজন মিলে সাইটটা হ্যাক করতে সক্ষম হয়। তারপর মাহফুজ সবগুলো ভিডিও ডিলিট করে দেয়। ভাইয়া, আজকে অনেক ভালো লাগছে। মনে হচ্ছে আমাদের হ্যাকিং জগতের সব থেকে ভালো কাজটি আজকে করলাম। সত্যি আপনার সাথে থেকে নিজেকে নিজে অনুভব করতে পারছি। ওকে, তোমার কথা শুনে আমারও খুশি লাগছে। তাহলে এখন ঘুমিয়ে পড়ি, কালকে আবার অফিস যেতে হবে। মাহফুজ ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা একটু দেরি করেই ঘুম থেকে ওঠে। মাহফুজের আম্মুও ডেকে দেয়নি, কারণ গতকাল মাহফুজের ঘরের লাইট রাত প্রায় 3টা পর্যন্ত অন ছিল। মাহফুজের আম্মুও বুঝে গিয়েছিল যে কোনো কাজে নিশ্চয়ই মাহফুজ ব্যস্ত আছে। মাহফুজের চোখের ওপর আলো পড়তেই ঘুম ভেঙে যায়। আলতো করে তাকিয়ে দেখে সূর্যের আলো মুখে এসে পড়েছে। তারপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে চলে যায়, কিন্তু হঠাৎ করেই কারোর সাথে ধাক্কা খেয়ে সোফার উপরেই গিয়ে পড়ে। পাশে তাকিয়ে দেখে একটা মেয়ে ঠিক পাশেই পড়ে রয়েছে। মেয়েটার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলাম, কারণ মেয়েটাকে দেখতে খুবই সুন্দর লাগছে। একবার দেখেই তো প্রেমে পড়ে গেলাম মনে হচ্ছে। না, কি সব ভাবছি, আগে গিয়ে মেয়েটাকে উঠাই তো। মেয়েটার কাছে গিয়ে হাত ধরে টেনে উঠালাম। সরি, আপনাকে আমি দেখতে পাইনি। আপনার কি ব্যথা লেগেছে নাকি? আরে না, কোনো সমস্যা নেই, আমার ব্যথা লাগেনি। কিন্তু তোমাকে তো চিনতে পারলাম না। মেয়েটা কথা বলতে যাবে, তখনই নিশি এসে মেয়েটার মুখ চেপে ধরে। থাক আপু, তোমাকে আর কথা বলতে হবে না। এমনি খাটাসটার সাথে ধাক্কা লেগেছে, তোমার পরিচয় আমিই দিয়ে দিচ্ছি। এই ভাইয়া, এটা হলো আম্মুর বান্ধবীর মেয়ে। এখানে আজকে সকালেই এসেছে, অনেক বলে আপুকে নিয়ে এসেছে। আপু তো আসতেই চাচ্ছিল না। ও আচ্ছা, আমি আরো ভাবলাম আমাদের বাসায় আবার এটা কে আসলো। যাক, ভালোই হলো, তোর আজাইরা গল্প শোনানোর জন্য একটা মানুষকে পেয়ে গেলি। ভাইয়া রে, এটা শুধু আমার গল্প শোনার মানুষই না, তোর গল্প শোনানোর মানুষ বানিয়ে দিব। ভাবিও হতে পারে আমার। বলেই নিশি একটা দুষ্টু হাসি দিল। নিশির কথা শুনে তো চোখ আমার চড়ক গাছে উঠে গেল। আরে নিশি, বলেটা কি? এই সারা আপু, তুমি এখন আম্মুর কাছে যাও, আমি এই বুদ্ধুটার সাথে একটু কথা বলবো। নিশির কথায় মাথা নেড়ে চলে যায়। তো নিশি মহারানী, এবার বলুন আপনি কি বলতে চান? আপনার সঙ্গী তো চলে গেল। হ্যাঁ রে বাবা, বলার জন্যই তো আপুকে পাঠিয়ে দিলাম। এখন সোফায় বস, তারপর বলছি। মাহফুজ গিয়ে সোফায় বসে যায়। শোন ভাইয়া, এইটা হলো আম্মুর বান্ধবীর মেয়ে, কেবল অনার্স 3য় বর্ষে পড়ে। দেখতে তো একদম পরীর মতো, আমার ভাইটার সাথে ভালোই মানাবে। তাছাড়া আনিয়াপুর সাথে কথা বলে দেখেছি, বুঝলি, একদম নরম মনের মানুষ, সবাইকে উপকার করে, মনে কোনো হিংসা নাই, আবার সবাইকে অনেক যত্নও করতে পারে। নিশির প্রত্যেকটা কথা শুনে অবাক হয়ে যাচ্ছি। মেয়েটা বলে কি আমার সাথে বলে ভালো মানাবে? কিরে নিশি, তুই কি আমাকে বিয়ে নামক ভেজালে ফেলতে চাচ্ছিস নাকি? কি বলে বিয়ে মানে ভেজাল? আরে আপুকে একবার জীবনসঙ্গী করে নাও, দেখবে ওসব কিছুই মনে হবে না। তোর বিয়ে নিয়ে তুই থাক, আমার এই সিঙ্গেল লাইফটাই ভালো, কোনো প্যারা নাই। আর বিয়ের পরে আস্ত একখান বোঝা ঘাড়ের ওপর চেপে বসবে, তাতে কোনো শান্তি খুঁজেই পাবো না। এখন যেরকম চিল করে কোনো কিছু করতে পারছি, বিয়ের পরে সেটা হবে না, অন্যনের দাবিদারি খাটতে হবে। আর আমি এখানে নাই, তুই সরে যা, আমাকে যেতে দে। মাহফুজ নিশিকে ধাক্কা দিয়ে এক দৌড়ে সেখান থেকে নিচের রুমে চলে আসে। নিশিও মাহফুজকে আটকে রাখতে পারে না, কিন্তু নিশি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয়, যেভাবেই হোক সারা আপুকে তার ভাবি করেই নিয়ে আসবেই। নিশির থেকে মুক্ত হয়ে ঘরে এসে বসলাম, তখনই নাসিমের ফোন আসলো। ফোনটা পিক করলাম। হ্যাঁ নাসিম, বলো কি অবস্থা? ভাই, আমরা গতকাল রাতে যে সাইটটাকে হ্যাক করলাম, সেখানে তো রীতিমতো সারা পড়ে গেছে। সেই সাইটের মালিক সবকিছু করেছে সাইটটা ফিরিয়ে নিয়ে আসার জন্য,
এতে তো আমরা দারুণ আরাম লাগছে ভাই। শুধু একটা সাইট হ্যাক করে বসে থাকলে হবে না, আরও যতগুলো সাইট আছে সবগুলো হ্যাক করতে হবে, আর সব কয়টা হ্যাক করবই আমরা। এই সাইটগুলোর জন্য অনেক মুসলিম ছেলে মেয়েরা পাপ কাজ করছে, চোখের গুনাহ হচ্ছে। মেয়েদের নগ্ন শরীর দেখেই চোখের কবিরা গুনাহ হয়, আর আমাদেরকে সকল মুসলিমদের সাহায্য করতে হবে। জি ভাই, আপনি ঠিকই বলেছেন। এখন এইটা বাদ দিন, আপনি খাওয়া দাওয়া করেছেন? না, এখন খেতে যাব। আচ্ছা, আপনি খেয়ে আসেন, তারপর আমরা আবার সাইটগুলোকে হ্যাক করব। ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি খেয়ে আসছি। তারপর নাসিমের ফোনটা কেটে দিয়ে নিচে খেতে চলে গেলাম। খাবার শেষ করে আবার নিজের রুমে চলে আসলাম। তারপর নাসিমের সাথে পর্নো সাইটগুলো হ্যাক করতে শুরু করলাম। আজকে পুরো 2টা সাইট হ্যাক করে নিজেদের আয়ত্তে নিয়ে চলে আসলাম। সাথে সাথে 18+ সাইটগুলোতে হইচই বেঁধে গেল। সবাই বুঝে গিয়েছে যে তাদের সাইটগুলো কেউ হ্যাক করতে শুরু করেছে। সাইটের মালিকদের মাথায় হাত পড়ে গেল। কেউ কিছু বুঝতে পারছে না যে কে হ্যাক করছে। ভাই, আমরা সফল হয়েছি। আমরা সবার মনে ভয় ঢুকিয়ে দিতে পারছি। এবার মনে হয় আমাদের দেশে মৃত্যুর সংখ্যা অনেক কমে যাবে, আর সবাই এই পাপ কাজ থেকে ফিরে আসতে পারবে। তবে অনেকেই আমাদের উপর প্রচুর রেগে যাবে, আমাদের দেখতে পারবে না। সেটাতে আমাদের কিছু যায় আসে না। আমরা ভালো কাজ করছি, এটাই আমাদের লক্ষ্য। সো গো ফর ওয়ার্ক। নাসিমের সাথে কাজগুলো শেষ করে অফিসের দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর অফিসে পৌঁছেও গেলাম। সবাই নিজেদের কাজে ব্যস্ত। একজন আমার কাছে এসে বলল যে স্যার আমাকে তার কেবিনে ডেকেছেন। সেখান থেকে সোজা স্যারের রুমে চলে গেলাম। হ্যাঁ মাহফুজ, এসো, তোমার সাথে অনেক দরকারি কথা আছে, এখানে বসো। জি স্যার, বলুন, কি কথা? মাহফুজ, তুমি আমাদের সংস্থার সব থেকে ভালো হ্যাকার। হ্যাকিং ছাড়াও অন্য সব কাজে তোমার দক্ষতা অসাধারণ। তাই তোমাকে আমরা আমেরিকা পাঠাতে চাই, যাতে করে সেখানে থাকা হ্যাকিং গ্রুপ এইচকে সংস্থার সাথে ভালো যোগাযোগ করতে পারো। এই সংস্থার সাহায্যে আমাদের অনেক প্রয়োজন। তারা সহজে কাউকে সাহায্য করতে চায় না, কিন্তু আমি জানি তুমি তাদেরকে ম্যানেজ করে নিতে পারবে। এইচকে মানে হ্যাকিং কিং সংস্থা, যাদের কাছে বিশ্বের প্রায় প্রতিটি দেশ মাথা নত করে আছে। সে তো একটা ভয়ঙ্কর হ্যাকার সংস্থা। তাহলে আপনার প্ল্যানটা কি? আমার প্ল্যানটা অনেক বেশি বড়। আমাদের দেশের সাথে বাইরের কিছু দেশ পাঙ্গা লড়ছে। সবাই আমাদের দেশের সাইবার সিকিউরিটির ওপর আক্রমণ চালাচ্ছে, আমাদের হিমশিম খাইয়ে ছাড়ছে। তাই আমি চাচ্ছি হ্যাকার কিং সংস্থা কিছু লোক আমাদের দেশে আসুক আর আমাদের সাথে প্রোডাকশনের কাজ করুক। স্যার, এইবার আপনার কথা আর প্ল্যান দুইটাই বুঝতে পারছি। হ্যাঁ, আমি আমেরিকায় যাব। দেশের জন্য যা যা করতে হবে সেটা আমার জীবন দিয়ে হলেও করব। আমি কবে যাচ্ছি স্যার? মাহফুজ, তুমি পরশু রাতে ফ্লাইটে চলে যাবে। আমি সমস্ত কিছুর ব্যবস্থা করে দেব, কিন্তু সাবধান, এসকে গ্রুপের সিকিউরিটি কিন্তু খুব খরা। তোমাকে অনেক সতর্ক হয়ে যেতে হবে। স্যার, সেটা আমার উপরে ছেড়ে দিন। ওদেরকে কেমন করে মানিয়ে নিতে হয় সেটা খুব ভালো করেই জানি। আপনি ওসব নিয়ে একদম চিন্তা করবেন না। তো মাহফুজ, তোমাদের ওয়েবসাইট হ্যাকিং এর কাজ কেমন চলছে? স্যারের কথা শুনে অবাক হয়ে গেলাম। স্যার জানলো কি করে যে আমরা হ্যাকিং করছি? স্যার, আপনি কি করে জানলেন যে আমরা হ্যাকিং করছি? এটা তো শুধু মানে আমার আর নাসিমের মধ্যেই চলছে। মাহফুজ, তুমি ভুলে যেও না, আমি তোমার স্যার। তোমার সব কর্মকাণ্ডের দিকে আমি নজর রাখি। তবে হ্যাঁ, যে কাজটা করেছো সেটা অনেক ভালো, কিন্তু একটু সতর্ক থাকো, কারণ ওই সাইটগুলো অ্যাডমিট তোমাদেরকে ক্ষতি করার চেষ্টা করবে। স্যার, কোনো সমস্যা নেই। আমরা সেরকম কোনো নর্মাল হ্যাকার নই যে খোঁজে বের করে ফেলবে। আমাদের টিকিটাও খোঁজে পারবে না। আচ্ছা, তাহলে আমি এখন বাসায় যাই। আমাকে তো প্রস্তুত হতে হবে। ওকে মাহফুজ, তুমি যেতে পারো। নিজের শরীরের খেয়াল রাখো। স্যারকে বিদায় দিয়ে বাসার দিকে রওনা দিলাম। পথে কয়েকটা আইসক্রিম কিনে নিলাম। আর নিশির আবার আইসক্রিম খুব পছন্দ, হয়তো সারাও পছন্দ করবে। সবাই মিলে মজা করে খাওয়া যাবে। একটু পরেই বাসায় পৌঁছে কলিং বেল বাজালাম। সারা এসে দরজা খুলে দিল। ও, আপনি চলে এসেছেন? বাইরে না দাঁড়িয়ে থেকে ভিতরে চলে আসুন। ভিতরে গিয়ে সবার দিকে তাকালাম। আচ্ছা সারা, নিশি কোথায় আছে? ও, নিশি তো একটু ছাদে গিয়েছে। পরে বলে ঘরে ভালো লাগছে না, তাই ছাদে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমিও ছাদে যাচ্ছি। আর সারা, তুমিও ছাদে চলে এসো, কাজ আছে তোমাদের সাথে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসছি।
আস্তে করে ছাদে চলে গেলাম। নিশি ম্যাডাম দেখছি ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। পিছন থেকে গিয়ে ওকে উঁচু করে ঘোরাতে লাগলাম। নিশি চমকে উঠল। আরে এই এই ভাইয়া, আমি পড়ে যাব তো, আমাকে নামিয়ে দে প্লিজ, আমার অনেক ভয় করছে। আরে পড়ে যাব তো। ও বাবা, কয়েকদিন আগেও যে এমন করলে খুশি হতো, আজকে তার এত ভয় কই থেকে আসলো? নাকি কোনো কিছু নিয়ে ভয় পেয়ে আছিস? সত্যি বলতো আমাকে। আরে ভাইয়া, তোমার হঠাৎ করে কি হয় বলো তো? আমার কিছুই হয়নি, আর কোনো কিছু নিয়ে ভয় পেয়েও নেই আমি। হঠাৎ করে পেছন থেকে এসে জড়িয়ে ধরলে তো, তাই আর কি, অনেক ভয় পেয়েছি। ও আচ্ছা, ঠিক আছে। নিশিকে নামিয়ে দিলাম, আর তখনই সারা ছাদে আসলো। পকেট থেকে দুজনার জন্যই 2টা আইসক্রিম বের করে দিলাম। দুজনে তো অনেক খুশি আইসক্রিম দেখে। একদম ঠিক ধরেছিলাম, সারাও আইসক্রিমের পাগল। আপনাকে অনেক ধন্যবাদ, এই চকলেট আইসক্রিম আমার অনেক পছন্দের। হ্যাঁ, সবই তো বুঝলাম, কিন্তু তোমাকে এখনো ঠিকমতো জানতে পারিনি। আর আমার বাসায় কেউ থাকবে কিন্তু তার সম্পর্কে কিছুই জানবো না, এটা আমার একটুও পছন্দ না। ও আচ্ছা, ঠিক আছে, আমার সম্পর্কে বলছি। আপনি তো অলরেডি জানেনই যে আমি আপনার আম্মুর বান্ধবীর মেয়ে। আপনি যখন দেশের বাইরে ছিলেন তখন আপনার পরিবার আমাদের বাসায় ঘুরতে যায়। তখন থেকেই সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক, বিশেষ করে নিশির সাথে। আর আমি এবার অনার্স 3য় বর্ষে লেখাপড়া করছি। হ্যাঁ, এইবার তোমার সম্পর্কে মোটামুটি জেনে নিলাম। নিশি, আমি তো পরশু আমেরিকার উদ্দেশ্যে রওনা দেব। আমার জন্য ভালো কিছু রান্না করবে, যাতে দেশে না আসা পর্যন্ত খাবারের স্বাদ মুখে লেগে থাকে। ভাইয়া, তুই আবার দেশের বাইরে চলে যাবি? তাহলে তো আমি আবার একা হয়ে যাব রে। সারা আপু একদিকে আমাকে মাতিয়ে রাখতে পারবে, কিন্তু তুই না থাকলে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। আচ্ছা, তুই এবার কোন কাজে যাবি বলতো? আমেরিকার একটা হ্যাকার গ্রুপের সাথে মিটিং করতে যাব। হ্যাকিং নিয়ে কাজ করতে হবে। মাহফুজের কথা শুনে চোখ বড় করে ফেলে। আপনি হ্যাকিং নিয়ে কাজ করেন? মানে আপনি হ্যাকার? ও মাই গড, আমি বিশ্বাসই করতে পারছি না। আচ্ছা, আপনি কি এসকে গ্রুপে যাচ্ছেন নাকি, যাদের কাছে বিশ্বের প্রায় প্রতিটি দেশ মাথা নত করে আছে? হ্যাঁ, আমি সেখানেই যাচ্ছি, কিন্তু তুমি সেটা কি করে বুঝতে পারলে? আমেরিকার হ্যাকার গ্রুপকে আমি খুব ভালো করেই চিনি। আচ্ছা, আপনি হ্যাকার, সেটা আগে বলেননি কেন আমাকে? তোমাকে বলবো কেমন করে তাই বলো। তুমি আমাদের বাসায় মাত্র কয়েকটা দিন হলো আসছো। যাই হোক, আমি আমেরিকায় চলে যাচ্ছি। আমার বোনের দিকে একটু খেয়াল রেখো, ও আবার একা থাকতে পছন্দ করে না। না, এটা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আমি নিশাকে আমার সাথে নিয়ে রাখবো, আপনি নিশ্চিন্তে যেতে পারেন। এই যে সারা, তুমি আমাকে আপনি করে আর বইলই না, তুমি করেই বলবে এখন থেকে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। নীলা, তোরা দুজন মিলে গল্প কর, আমি আমার রুমে চলে গেলাম। আমার সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে। ওদের থেকে বিদায় নিয়ে রুমে চলে আসলাম। তারপর ল্যাপটপ অন করে নাসিমের সাথে 18+ সাইটগুলো হ্যাক করতে লাগলাম। আজকেও 3টা সাইট হ্যাক করে ফেলেছি। মনের মধ্যে অনেক শান্তি লাগছে। সমস্ত কাজ শেষ করতেই স্যারের ফোন আসলো। জি স্যার, বলুন কি সাহায্য লাগবে? না মাহফুজ, আমার কোনো সাহায্য লাগবে না। তোমাকে ফোন করেছি কারণ তোমার পাসপোর্ট রেডি হয়ে গেছে। পরশু তুমি আমেরিকা যাবে, আমাদের একজন গোপন এজেন্ট হয়। তোমার আইডি কার্ড দেখালে ওদের আন্ডারগ্রাউন্ড অফিসে তোমাকে নিয়ে যাবে। তাছাড়া তোমাকে ওরা বন্দি করে ফেলবে। যেভাবেই হোক ওদেরকে ম্যানেজ করে আমাদের দেশে আসার জন্য অনুরোধ করবে। একবার যদি ওদের কয়েকজন হ্যাকারদের নিয়ে আসতে পারো, তাহলে সব সমস্যা শেষ করে ফেলতে পারবো। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আমি জানি কিভাবে এসব সংস্থাকে নিজের কবজায় নিয়ে আসতে হয়। এমনভাবে কাজ করব যাতে করে সবাই আমার কাজের প্রশংসা করবে। ওকে মাহফুজ, বেস্ট অফ লাক। তোমার উপর আমি সম্পূর্ণ বিশ্বাস রাখি, আর তুমি সফলভাবে ঘরে তারপর ফিরবে। স্যারের সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। তারপর রাতের খাবার খেয়ে ঘুমের দেশে হারিয়ে গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে প্রথমেই বাবা মায়ের কাছে চলে গেলাম। কেমন আছো তোমরা? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? এই তো আমিও ভালো আছি। তোমাদেরকে একটা কথা বলার জন্য এসেছি। আমরা জানি তুই কি কথা বলার জন্য এসেছিস। আচ্ছা, তুই কি বলতো, বাড়িতে আসছিস মাত্র কয়টা দিন হলো, এর মধ্যে আবার আমেরিকা যাওয়ার কি মানে ছিল? আমাদের সাথে কি একটু ভালো লাগে না সময় কাটাতে? আহা আম্মু, তুমি মন খারাপ করছো কেন?
আমি তো আর নিজের জন্য যাচ্ছি না, এটা দেশের প্রতি আমার একটা কর্তব্য। আমি যে কাজ করি সেটা তো তোমরা জানোই, তাহলে আমাকে আটকে রাখবে? কিন্তু দেশটা তো বিপদের মুখে পড়ে যাবে, তাই না? দেশকে রক্ষা করার জন্যই তো আমি এই রাস্তাটা বেছে নিয়েছি। সেজন্য তো আমি সবসময় গর্বিত হই, কিন্তু আমার মনও যে মানে না। যাই হোক বাবা, কি খাবি বল, আমি তোর জন্য সবকিছু রান্না করে দেব। আমি আমার সব পছন্দের জিনিসের নাম বললাম। তারপর সারাদিন নিশি আর সারার সাথে সময় কাটালাম। ওদেরকে নিয়ে কেনাকাটা করতে গেলাম। ওদেরকে খুশি দেখে আমারও খুশি লাগলো। পরদিন সকালবেলায় সবাইকে বিদায় দিয়ে অফিসে চলে আসলাম, আর সবাই আমাকে অভিনন্দন জানালো। তারপর হাসান স্যার আমাকে প্রয়োজনীয় সবকিছু দিয়ে ঠিক করে দিল। তারপর বিমানে গিয়ে উঠলাম। দীর্ঘ কয়েক ঘন্টা পর আমেরিকায় গিয়ে পৌঁছালাম। তারপর বিমান থেকে নেমে রেস্ট হাউসে চলে আসলাম। আমাকে রিসিভ করার জন্য আগে থেকেই একজন লোককে রাখা হয়েছিল, কিন্তু রেস্ট হাউস থেকে বের হতেই বাঁধল বিপত্তি। আমাকে দুজন পুলিশ আটকে দিল। হে ম্যান, শো মি ইউর পাসপোর্ট প্লিজ। এই যে তোমার পাসপোর্টটা আমাকে দেখাও। পুলিশের কথা শুনে অবাক হয়ে গেলাম। আরে পাগল হয়ে গেল নাকি? পাসপোর্ট ছাড়া কি কেউ বিমানে আসতে পারে নাকি? পুলিশের কথা শুনে রাগ উঠে গেল, তবু শান্তভাবে জিজ্ঞাসা করে বসলাম, এক্সকিউজ মি, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু সি মাই পাসপোর্ট? ডু ইউ থিঙ্ক দ্যাট আই এম এ ক্রিমিনাল অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি পাসপোর্ট? ক্ষমা করবেন আমাকে, আপনি কেন আমার পাসপোর্টটা দেখতে চাচ্ছেন? আপনি কি মনে করেন যে আমি একজন ক্রিমিনাল এবং আমার কাছে কোনো পাসপোর্ট নেই? ইউ আর গোয়িং টু রং। আই জাস্ট ওয়ান্ট টু সে ইউর পাসপোর্ট। তুমি ভুল করছো, আমি শুধু তোমার পাসপোর্টটা দেখতে চেয়েছি। পুলিশের সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম। হুট করেই একজন যাত্রীর ব্যাগে হাত ঢোকানো কোনো পুলিশের রুলসের মধ্যেই নেই। আমি খপ করে পুলিশের হাত ধরে ফেললাম। সাথে সাথে আশেপাশের সবাই আমাদের দিকে তাকালো। বুঝতে পারলাম আর বেশিক্ষণ এখানে থাকলে বিপদ হতে পারে, তাই পুলিশের কানের কাছে গিয়ে বললাম আমাকে তাদের চেকপোস্টে নিয়ে গিয়ে চেক করতে। পুলিশটি তাই করলো, আমাকে তাদের সাথে চেকপোস্টে নিয়ে গেল। আমাকে যে ছেলেটা রিসিভ করতে এসেছিল সে বেশ ভয় পেয়ে গেল। আমি তাকে সান্ত্বনা দিলাম, হে বয়, ডোন্ট বি ওয়ারি, এভরিথিং উইল বি ওকে, বাট ইউ হ্যাভ টু ওয়ান্ট টু সাম টাইম অ্যান্ড জাস্ট সি। এই ছেলে, তুমি এত ভয় পেও না, সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তোমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আর দেখতে থাকো কি হয়। মাহফুজের কথায় সান্ত্বনা পেয়ে চুপ হয়ে গেল। তারপর পুলিশের সাথে চেকপোস্টে চলে গেল। একটা বিষয় আমি খুব ভালো করে রিয়েলাইজ করেছিলাম, সেটা হলো আমার বস অনেক সাধারণ ড্রেস পরিয়ে দিয়ে আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে। পুলিশ মেবি এটা দেখেই আমাকে সন্দেহ করেছে। তাদের চেকপোস্টে যাওয়ার পর পুলিশের হেডকে খবর দিল। 2 মিনিটের মধ্যে হেড আমার সামনে চলে আসলো। আমি মুচকি হেসে আমার পকেট থেকে আমার আইডি কার্ডটা বের করে দিলাম। হেড এটা দেখতেই চোখ বড় বড় করে ফেলল। আই এম রিয়েলি সরি ম্যান, ইউ হ্যাভ এ জিনিয়াস পারসন। তারপর হেড আমার সম্পর্কে সবকিছু খুলে বলল। কি ভাবছেন আমার সম্পর্কে সবকিছু বলে দিয়েছে? আরে না, তারা তো জানেই না যে আমি কোথায় কোন কাজের জন্য যাচ্ছি। শুধু আমি একজন হ্যাকার আর একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে এসেছি, শুধু এটাই বলেছে। তারপর সবাই আমার কাছে ক্ষমা চাইল আর আমার জন্য স্পেশালভাবে যাওয়ার ব্যবস্থা করে দিল। ওদের থেকে বের হয়ে আমার খুব ভালোই লাগছে। একটু পরেই এইচকে হ্যাকার গ্রুপের অফিসে পৌঁছে গেলাম, কিন্তু বাইরে থেকে কোনো সাজসজ্জাই নেই, দেখতে পেলাম না। আর সাধারণ মানুষ এটাকে সাধারণ অফিস ভাবেই মনে করে, কিন্তু এর মূল কাজ চলে আন্ডারগ্রাউন্ডে। আমি ছেলেটার সাথে ভেতরে চলে গেলাম, কিন্তু সিকিউরিটি গার্ড থামিয়ে দিল। কিন্তু ছেলেটা কিছু ইশারা দিতেই গার্ড ছেড়ে দিল। তারপর আমাকে নিয়ে তাদের মূল কার্যালয়ে চলে গেল। সেখানে যেতেই অবাক হয়ে গেলাম। এত বড় প্রজেক্ট চোখের সামনে আসতেই শরীরে একটা ঝটকা খেলাম। তারপর আমার আইডি কার্ড দেখে সবাই বুঝে গেল আর আমাকে অতিথি হিসেবে আপ্যায়ন করলো। তাদের সাথে বেশ কিছুক্ষণ থাকার পর হাসান সাহেবের দেওয়া একটা চিঠি দিলাম তাদের কাছে। তখনই সবাই আমাদের উদ্দেশ্যে বুঝল। অফিসার কিছুক্ষণ চুপ করে থাকলেন কথাটা শুনে। তারপর যা বললেন সেটা শুনে চোখ কপালে উঠে গেল। এই প্রতিষ্ঠানের সাথে এটা হলে বাকিগুলো কি করবে? শুনুন মাহফুজ সাহেব, আমাদের এই প্রতিষ্ঠানটি সরকারের একটি গোপনীয় সংস্থা হিসেবে কাজ করে। আর হ্যাঁ,
বিশ্বের কাছে এটিকে সব থেকে ভয়ঙ্কর হিসেবে গড়ে তুলেছি। আমরা কাউকে ভয় পাই না, কিন্তু আমাদেরকেও দেখলাম একটা হ্যাকার ভয় পায় না। যেখানে আমরা সংস্থা থেকে সব ভয়ঙ্কর হ্যাকাররা কাজ করছে, সেখানে তাদের বুড়ো আঙ্গুল দেখিয়ে আরেকটা হ্যাকার আমাদের ডেটা চুরি করে নিচ্ছে। এর জন্য একটু সমস্যায় আছি, বেশ চিন্তিত আমি। অফিসারের কথা শুনে থমকে গেলাম। স্যার, আপনাদের মতো সংস্থার ডেটা চুরি করেছে, তাহলে আমাদের মতো ছোট সংস্থার বাঁচবে কি করে? আরে চিন্তা করো না, হ্যাকারটা আমার মেন সার্ভে প্রবেশ করতে পারে নাই। বেশ কিছু ছোট ছোট ডেটা চুরি করেছে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু আমাদের ভয় হচ্ছে যদি সে মেন ফাইলে ঢুকে যায়। তোমার সম্পর্কে তোমার বস আমাকে বলেছিল, তোমার ওপরে সম্পূর্ণ ভরসা হয়ে গেছে আমার। তুমি একটু চেষ্টা করে দেখো যে হ্যাকারটাকে আটকাতে পারো কিনা, তাহলে তোমার সরকারের কাছে আবেদন করতে পারবো। এখন গিয়ে রেস্ট নাও, আর কিছু প্রয়োজন হলে জানাবো। ওকে স্যার, আপনি যেমনটা বলবেন। তারপর একজন স্টাফ আমাকে ভিআইপি রুমে নিয়ে গেল। সেখানে সব কিছুরই ব্যবস্থা ছিল। আমি ভেবেছিলাম যে একটা ল্যাপটপের কথা বলবো, কিন্তু সেটার আর কোনো প্রয়োজনই হলো না, কারণ ল্যাপটপ আর কম্পিউটার দুটাই ছিল সেখানে। অতঃপর ফ্রেশ হয়ে এসে কিছু খেয়ে নিলাম। তারপর বাড়িতে ফোন করলাম। নিশি অনলাইনেই বসেছিল। ফোন করার সাথে সাথেই রিসিভ করলো। কিরে পাগলি, কেমন আছিস? এই তো ভাইয়া, তোমায় ছাড়া যেরকম থাকি আর কি। এই পাগলি, মন খারাপ করছিস কেন? আমি আর অল্প কয়েকদিনের মধ্যেই ফিরে আসব, তুই কোনো চিন্তা করিস না। আর মন খারাপ তো করবেই না। তুই মন খারাপ করে থাকলে এখানে আমার কাজে কিন্তু মন বসবে না। আর তোর সাথে তো সারা আছে, ওর সাথেই সময় কাটিয়ে নেয়। হ্যাঁ ভাইয়া, সারা আপু একদম আমার মনের মতো, আমার সাথে বন্ধুর মতো চলাফেরা করে। আমার কখনো মন খারাপ হতেই দেয় না। ভালো একজনকে কাছে পেয়েছি বুঝলে, তবে লাইফ টাইমের জন্য বানাতে পারলে ভালো হতো। কি ভাইয়া, রাজি তো? ওই নিশি, আবারও এই শুরু করলি? উফ, এখন কাছে থাকলে তোর ওই বাহারি চুলটা ঘুটে দিতাম। চুল তো না, যেন পেতনির মাথার লম্বা দড়ি। ভাইয়া ভালো হবে না বলছি, কিন্তু আমার চুলকে নিয়ে কোনো খারাপ কথা বলে আমি তোমাকে... থাক থাক, রেগে লাভ নাই। তুই তো আমার আদরের বোন, রাগলে কি তোকে ভালো দেখায় বল? বাই দ্য ওয়ে, বাবা মা কেমন আছে রে? হ্যাঁ ভাইয়া, বাবা মা দুজনেই খুব ভালো আছে, আর তোর দেশে ফিরে আসার অপেক্ষায় আছে। আচ্ছা এই নাও, আম্মু আসছে, কথা বলো। তারপর আম্মুর সাথে কথা বলে মন শান্ত হলো, এবং বাবা এবং সারার সাথেও কথা বললাম। সবার সাথে কথা বলা শেষ করে ঘুমিয়ে পড়লাম। বিকেল বেলায় একজন স্টাফ এসে আমাকে ডেকে নিয়ে গেল। অফিসার আমার দিকে এগিয়ে আসলেন। হ্যালো মাহফুজ, আশা করি আমাদের আপ্যায়ন তোমার কাছে ভালো লেগেছে। তোমার সবকিছু খবর আমি নিয়েছি। তোমার দক্ষতা শুনে আমার দেশের প্রধানমন্ত্রী খুব খুশি হয়েছে। সে তোমাকে একটা অফার করেছে, সেটা করতে পারলে এখন থেকে তুমি হ্যাকার নিয়ে যেতে পারবে। জি স্যার, আমি সব রকমের অফারে রাজি আছি। আমাকে শুধু বলেন কি করতে হবে। তুমি আমাদের কয়েকজন অভিজ্ঞ হ্যাকারদের সাথে মিলে ওই অচেনা হ্যাকারটাকে শেষ করবে। ওর আইপি অ্যাড্রেস নষ্ট করে দিয়ে লোকেশন ট্র্যাক করবে, আর সরকারের হাতে ধরিয়ে দেওয়ার জন্য পিছন থেকে আমরা কাজ করব। জি স্যার, এটাতে আমি রাজি আছি। আমার টিমকে আমার কাছে দিয়ে দিন, আর কাজটি আমি এখনই শুরু করব। একটি রুম রেডি করেন আমার জন্য, আর আমি সেখানেই কাজ করব। অফিসার অল্প সময়ের মধ্যেই একটি রুম রেডি করে দেয়, আর এইচকে গ্রুপের সবথেকে ভয়ঙ্কর কয়েকজন হ্যাকারকে দিয়ে দেয়। ওদেরকে পেয়ে বেশ খুশি হলাম, কারণ সবাই আমার সাথে ভালোভাবে মিশতে পেরেছে। আর দেরি না করে সবার সাথে আমার মেইন কাজে বসে গেলাম। আমরা কাজ শুরু করতেই হ্যাকারটা দেখলাম আমাদের কাজে বাধা দিতে আসছে, কিন্তু বেচারা তো আর জানে না যে আজকেই তার শেষ দিন। আমার টিমের সাথে ফুল স্পিডে লেগে পড়লাম। 15 মিনিটের মধ্যেই হ্যাকারকে নিজেদের আয়ত্তে নিয়ে চলে আসলাম। তারপর ওর আইপি অ্যাড্রেস দিয়ে ওর লোকেশন ট্র্যাক করে অফিসারদেরকে জানিয়ে দিলাম। তারপর ওর কম্পিউটার স্ক্রিনে ইয়োর টাইম ইজ ওভার লিখে দিলাম। আমার টিম মেম্বারগুলো পুরো সার্ভার নষ্ট করে দিল। এখন আমার থেকে আর বেশি খুশি কেউ হবে না, কারণ এই প্রথম বাংলাদেশের জন্য এত বড় একটা সংস্থার পক্ষ হতে হ্যাকার নিয়ে যাচ্ছে। সাথে সাথে ফোন করে হাসান সাহেবকে কথাটা জানিয়ে দিলাম।
স্যার তো কথাটা শুনে খুব খুশি হলো। মাহফুজ, তোমার কাছে কি বলে আমি ধন্যবাদ দিব সেটা জানি না, তবে আমাদের দেশের সরকারের পক্ষ থেকে তোমার জন্য পুরস্কারের ব্যবস্থা করে দেব। স্যারের সাথে কথা বলা শেষ করে অফিসারের সাথে দেখা করলাম। সবাই আমার প্রশংসা করে যাচ্ছে। একটা মডেল হয়ে গেলাম এই সংস্থার কাছে। আমার দেশে ফেরার ফ্লাইট আগামীকাল ঠিক করে ফেললাম। পরিবারের কাউকে জানালাম না যে আমি দেশে আসছি, কারণ সবাইকে বড় একটা সারপ্রাইজ দেব। মাহফুজ সাহেব, আপনি সত্যি অনেক বড় একটা উপকার করলেন। আপনার কথা আমরা কখনোই ভুলতে পারবো না। স্যার, এমন করে বলবেন না। আপনারা আমার শিক্ষক। আপনাদের এই সামান্য বড় কাজটুকু করে দিতে পেরেছি, এটাই আমার জন্য অনেক। আচ্ছা চলেন, আপনাকে এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে আসি। অফিসার মাহফুজকে নিয়ে এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে দিতে আসে। সাথে কিছু হ্যাকারও আছে। সবার জন্যই পার্সোনাল ভিআইপি বিমানের ব্যবস্থা করা হয়েছে। মাহফুজ সবাইকে বিদায় দিয়ে দেশের দিকে রওনা দেয়। নিজের মনে যেন অন্যরকম একটা ফিল হচ্ছে। বাকি হ্যাকারগুলোও বেশ খুশি, কারণ তারা কয়েকবার বাংলাদেশের নাম শুনেছে, কিন্তু যাওয়ার সুযোগ হয় নাই। এই সুযোগ পেয়ে তারা অনেক খুশি। বেশ কয়েক ঘন্টা সফরের পর অবশেষে বিমানটি এসে বাংলাদেশে এয়ারপোর্টে ল্যান্ড করে। হাসান সাহেব আগে থেকেই তার টিম নিয়ে দাঁড়িয়েছিল। মাহফুজ আসতেই তাকে জড়িয়ে ধরল। মাহফুজ, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব তার ভাষা আমার নাই। এই পর্যন্ত কোনো দেশই তাদের জন্য এদের কাছ থেকে হ্যাকার নিয়ে আসতে পারে নাই, কিন্তু তুমি একমাত্র ব্যক্তি যে এদেরকে আমাদের দেশে নিয়ে আসতে পেরেছো। তারপর হাসান সাহেব, অতিথিদেরকে স্বাগত জানাও। স্যার, আমি এখন অফিসে যেতে পারবো না, কারণ বাবা মা আর বোনটা আমার জন্য অপেক্ষা করছে। আমি পরে আপনার সাথে গিয়ে দেখা করব। ওকে, নো প্রবলেম। তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। মাহফুজকে বিদায় দিয়ে বাকিদের নিয়ে চলে যায়। সেখান থেকে সোজা বাসার দিকে রওনা দিলাম। নিশি আর সারার জন্য বেশ কিছু চকলেট নিয়ে আসলাম। তারপর অল্প কিছুক্ষণের মধ্যেই বাসায় পৌঁছে গেলাম। নিশি আমাকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরলো। আরে ভাইয়া, তুই এত তাড়াতাড়ি চলে আসবি, আমাকে আগে বলবি না? আমি তো মনে করেছিলাম আরো কয়েকদিন পরে আসবে। আজকে আমি সব থেকে বেশি খুশি। তোদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্যই তো কিছু না বলে চলে আসলাম। তারপর ব্যাগ থেকে চকলেটগুলো বের করে ওদের হাতে দিলাম আর বললাম, নে ধর, তুই আর তোর সারা আপু মিলে খাবি। কি ভাইয়া, হঠাৎ করে সারা আপুর জন্য চকলেট নিয়ে আসলি? ব্যাপারটা কি? আরে কোনো ব্যাপারই না। আগের দিন বাসায় চকলেট নিয়ে আসছিলাম, দেখলাম তোর মতো সারাও চকলেট খুব বেশি পছন্দ করে, তাই তো ওর জন্য কিনে নিয়ে আসলাম। তবে তুই যেটাই বলিস ভাইয়া, সারা আপু কিন্তু তোকে বেশ পছন্দ করে। তুই যাওয়ার পর থেকে অনেকবার তোর সম্পর্কে জানতে চেয়েছে। আমিও খোলাখুলি সব ডিটেলস বলে দিয়েছি। হ্যাঁ, খুব ভালো করছিস। নিশির পিছন থেকে বাবা মা আমাকে দেখেই চলে আসে। আম্মু মাহফুজকে জড়িয়ে ধরে। আরে বাবা, তুই আমাদেরকে না বলে আজকেই চলে আসলি যে? বলেই কান্না করে দেয়। জানিস তোর জন্য আমার মনটা কত খারাপ ছিল। এবার আমাদের কাছে অনেক দিন পর্যন্ত থাকবি। তোকে বিয়ে না দেওয়া পর্যন্ত দেশের বাইরে যেতে দিব না। আমি তোর জন্য ভালো একটা মেয়েও ঠিক করে রেখেছি। কি বলো আম্মু? আমাকে না জানিয়েই বিয়ের জন্য মেয়ে ঠিক করে রেখেছ? কেন রে, আমরা কি ভুল কোনো কাজ করেছি? না আব্বু, ভুল কাজ তো করোনি, কিন্তু আমার কি বিয়ে করার বয়স হয়েছে নাকি? এই কথা শুনে ধপ করে মাহফুজের কান টেনে ধরে। এই রামছাগল, কি বলি তুই? তোর বিয়ের বয়স হয় নাই? আবার কথাটা বলে দেখ তো। এই আম্মু, ওকে আমার কান ছেড়ে দিতে বলো, আমার ব্যথা লাগছে তো। হাত দিয়ে কান ছাড়াতে গেলাম, কিন্তু তখনই বাবা মায়ের পিছনে চোখ পড়ল। আর কোনো এক নেশা যেন আমাকে আঁকড়ে ধরল, কারণ সারা একটা আকাশি রঙের শাড়ি পরে এসেছে। ওকে দেখেই তো আমার অজ্ঞান হবার পালা। মেয়েটা এমনিতেই দেখতে পরীর মতো, তারপর আবার আকাশি রঙের শাড়ি পরেছে। একদম জান্নাতি হুরের বর্ণনার মতো লাগছে। নিশি মাহফুজের এই বিষয়টা খেয়াল করে, তাই কান ছেড়ে দিয়ে সারা দিকে তাকায়। নিশিও অবাক হয়ে যায়, কারণ সেই এরকম লোকে মাহফুজের সামনে সারাকে আসতে বলেছিল। কিন্তু নিশি নিজেও জানতো না সারাকে এরকম অপূর্ব লাগবে। মাহফুজকে কয়েকবার ধাক্কা দেয়, কিন্তু মাহফুজ এক নাগারে সারার দিকে তাকিয়ে আছে। তখনই সারা বিষয়টা খেয়াল করে লজ্জায় লাল হয়ে যায়।
নিশিও পরিস্থিতি শান্ত করতে একটু জোরে কাশি দেয়। এতে মাহফুজ হঠাৎ করে চমকে ওঠে, যেটা দেখে সবাই হেসে দেয়। মাহফুজও বেশ লজ্জা পায়। নিশি মাহফুজের কানের কাছে এসে ফিসফিসিয়ে বলে, ভাইয়া স্যার আপুকে আমার ভাবে বানাবো, এটাই সবাই ভেবে রেখেছি। নিশির কথা শুনে লজ্জায় নিজের রুমে চলে গেলাম। এখন সবার সামনে যেতে বেশ লজ্জা লাগছে। কি করে বসলাম এটা? যাক, এটা কোনো ব্যাপার না। তারপর ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। এদিকে হাসান সাহেব হ্যাকারদের নিয়ে একটা টিম গঠন করে। ইতিমধ্যেই সবাই নিরাপদ কাজ শুরু করছে। ইতিমধ্যেই সবাই নিজেদের কাজ শুরু করে দিয়েছে। বাংলাদেশের সার্ভার হাট একটা কোডিং দেওয়া তৈরি করছে, যেটার কোড ভেঙে বড় বড় হ্যাকাররাও হাঁপিয়ে যাবে, কিন্তু হ্যাক করতে পারবে না। এই টিমের মেইন বস বানিয়ে দেয় মাহফুজকে। যত হ্যাকার গ্রুপ হাসান সাহেবদের ইউআইডি গ্রুপের শত্রু ছিল, তাদের সবাইকে আস্তে আস্তে শেষ করে দিচ্ছে। ইতিমধ্যেই পুরো দেশে একটা ভাইরাল হয়ে গেছে। ইউআইডি সংস্থার নাম সবার মুখে মুখে। মাহফুজকে হাসান সাহেব এসব কিছু আগেই জানিয়ে দিয়েছিল। ঘুম থেকে উঠে দেখি ল্যাপটপে নোটিফিকেশন আসছে। সেটা চেক করতেই তো চোখ কপালে উঠে গেল। নাসিমকে হাসান সাহেব আমাদের মেইন টিমে নিয়েছে। মাহফুজ ভাইয়া, আমি বিশ্বাস করতে পারছি না যে তোমার সংস্থায় আমাকে নিবে। সত্যি হাসান স্যার খুব ভালো একটা মানুষ। তোকে নিয়েছে দেখে আমি অনেক খুশি রে। আসলে হাসান সাহেব যোগ্যতা দেখে নাই। মনে করিস না যে আমার সাথে কাজ করেছিস বলে নিয়েছে। হাসান সাহেব একদিন তোর ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করেছিল, তারপর থেকে মনে হয় তোর উপরে নজর রেখেছে। তোর কাজ দেখে খুশি হয়ে তোকে সংস্থায় নিয়েছে। আমার জন্য দোয়া করবেন ভাই। আমি আপনাদের সব ধরনের সহযোগিতা করতে চাই। আর আপনাকে কংগ্রাচুলেশন এইচকে সংস্থার থেকে হ্যাকার নিয়ে আসার জন্য। সত্যি দেশের জন্য অনেক বড় একটা কাজ করলেন। ওভাবে বলিস না রে ভাই, এ তো আমার দায়িত্বের মধ্যেই ছিল। আচ্ছা, তুই আগামীকাল অফিসে চলে আয়, তারপর একসাথে কথা বলবো। নাসিমের সাথে কথা বলা শেষ করলাম, তারপর ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। রাতে অনেক খুশির মধ্যে দিয়েই চলে গেল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তখনই আমার রুমে সারা চলে আসলো, হাতে ভাতের প্লেট। এই যে আপনার জন্য খাবার নিয়ে আসলাম। আপনি তো অফিসের জন্য দেরি করে ফেলেছেন। হঠাৎ করে আজকে খাবার নিয়ে চলে আসলে যে, ব্যাপারটা কি বলো তো? আমার কি হবে? প্রত্যেকদিন আপনাকে দেখি যে সময়ের মধ্যে অফিসে চলে যান, কিন্তু আজকে যাচ্ছেন না, তাই খাবার নিয়ে চলে আসলাম। যাক, ভালোই হলো, আমাকে আর নিচে যাওয়া লাগলো না। এবার খাবারগুলো দাও তো আমাকে। সারা মাহফুজকে খাবারগুলো দিয়ে চলে গেল। মাহফুজ আর কি না ভেবে খাবার শেষ করে অফিসে চলে গেল। হাসান সাহেব মাহফুজকে দেখে অনেক খুশি হলেন। মাহফুজ, তোমাকে স্বাগতম। তুমি অফিসে আসলে মনে হয় যে আজকের দিনটা আমার অনেক ভালো কাটবে। ধন্যবাদ স্যার, কিন্তু স্যার আপনি নাসিমকে আমাদের গ্রুপে নিয়েছেন, এটা শুনে অনেক বেশি ভালো লাগলো। সত্যি স্যার, নাসিমের মতো এমন একজন ছেলে পাওয়া যায় না। হ্যাঁ, সেই জন্যই ওর সমস্ত কিছু খোঁজ নিলাম, আর খুব ভালো খবর পেলাম। নাসিমের ব্যাপারে তো ওকে আমাদের কাছে নিয়ে নিলাম। আর হ্যাঁ, তোমার সাথে কাজ করার জন্য ওকে তোমার সহকারী হিসাবে রেখেছি। স্যার, সেটা তো খুব ভালো কথা। আচ্ছা, নাসিম আসলে আমার রুমে চলে যেতে বলবেন। আমি আমাদের অতিথিদের সাথে দেখা করে আসি। ঠিক আছে, যাও। নাসিমের তাড়া আছে তোমার কাছে যাওয়ার জন্য। বাকি হ্যাকারদের কাছে চলে গেলাম। ওদের সাথে হালকা কিছু নাস্তা করার জন্য রিকোয়েস্ট করলো। কিছুক্ষণ গল্প করার পর ওদের সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেল। একটু পরেই নাসিম আমাদের সাথে এসে যোগ দিল। সবাইকে আমাদের প্ল্যানের কাজ সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। তারপর সবাই নিজেদের কাজে লেগে পড়ল। নাসিম তো প্রায় সব সময় আমার কাজে হেল্প করছে। কাজ শেষ করে বাসায় চলে আসলাম। তখনই বাবা মা তাদের রুমে যেতে বলল। তখনই তাদের সাথে কথা বলতে চলে গেলাম। আয় বাবা, আমাদের কাছে এসে বস, তোর সাথে কিছু কথা আছে। আচ্ছা, বসছি, বলো কি হয়েছে? কিছু হয় নাই, তোর বিয়ে দিব তাই আর কি। ধুর চাই, তুই চুপ করতে একটু। আচ্ছা মাহফুজ, তুই তো এখন বিয়ে করার মতন উপযুক্ত হয়েছিস। তোকে একটা ভালো মেয়ের হাতে তুলে দিতে পারলেই আমাদের শান্তি। তুই কি এখন বিয়ে করতে রাজি? তোমাদের খুশির জন্য আমি সব কিছু করতে রাজি আছি। সেটা অনেক ভালো কথা। আচ্ছা এখন বলতো, সারা মেয়েটাকে তোর কেমন লাগে?
কেমন আবার লাগবে? মেয়েটা তো অনেক ভালো, নম্র, ভদ্র, ভালো একটা মেয়ে, অনেক ভালোই লাগে। আমি ভেবেছি সারা মেয়েটার সাথেই তোকে বিয়ে দিব। সারার আম্মু আমার বেস্ট ফ্রেন্ড ছিল, তাই দুই পরিবারের সম্পর্ক আরো ভালো করার জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি। সারাকেও ব্যাপারটা বলেছি, মেয়েটা রাজি আছে। এখন তোর কি সিদ্ধান্ত বল? হ্যাঁ আম্মু, মেয়েটাকে আমারও অনেক পছন্দ, আমি এই বিয়েতে রাজি আছি। আচ্ছা, আমি একটু সারার সাথে গিয়ে কথা বলে আসি। তারপর সোজা সারার কাছে চলে গেলাম। এই মেয়ে, তুমি আমাকে পছন্দ করো? হ্যাঁ, অনেক আগে থেকে পছন্দ করি। আমাকে বিয়ে করতে রাজি আছো? আমি রাজি। বলেই মাহফুজকে জড়িয়ে ধরলো। এই যে, আপনারা এখানে কি করছেন এখনো? আগামী সপ্তাহে ওদের বিয়ে, সবাই দাওয়াত খেতে চলে আসবেন। কারো কথা যে মন্দ বলক সমাজ, হাত দুটি ধরেছি তোমার, মানব না কোনো বাধায়ার, শুনবো না কারো কথা যে মন্দ বলক সমাজ। তুমি আমারি বলবো শতবার, ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার, মঞ্জিল ভালোবাসার।